এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী সরকার। শুরু করছি আজকের রবিবারের স্পেশাল এপিসোড সোজাসুজি স্বর্ণালীর। রবিবারের স্পেশাল সোজাসুজি স্বর্ণালী মানি এই মুহূর্তে চারপাশে ঘটে চলা যা জিনিস যেগুলো সাদা চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, তার বাইরে বেরিয়ে একটা শিরোনাম, একটা হেডলাইন্স। আপনারা দেখেছেন এই মুহূর্তে পচা ডিম থেকে জুতো সবকিছু আমরা দেখে নিয়েছি, কিন্তু আমি আবারও বলবো, মাফিয়া বা তোলাবাজি বা কাটমানি বা লবিবাজি শুধুমাত্র রাজনীতির আঙিনায় নয় সীমাবদ্ধ। এই এমন একটা বিষধর রাজনীতির পরিবেশে আমরা ছিলাম বিগত 15 বছর, যে সেখান থেকে বা তারও আগের 34 বছর প্লাস 15 বছর, যে এই রাজনীতির বিষ সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। কোথায় কোথায় কেমন মাফিয়া গজিয়ে উঠেছিল লাস্ট 15 বছরে বিশেষত। আর যদি বলি ভাষা, সাহিত্য, কবিতা, সেই জগতেও মাফিয়ারা গজিয়ে উঠেছিল, তাহলে শুনতে কেমন লাগছে ভাবুন তো একবার, দুম করে শুনলে। ভাষা মাফিয়া, সাহিত্য মাফিয়া, বই মাফিয়া। ঠিক তাই, শুনতে যতখানি খারাপ লাগছে বিষয়টা তার থেকেও খারাপ। চলুন আজকে সোজাসুজি স্বর্ণালী রবিবারের স্পেশাল এপিসোডে একটু পর্দাফাঁস করা যাক। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বাংলায় কথা আছে, পাপ ছাড়ে না বাপকে। তার একটা নমুনা, নজির আমরা গতকাল থেকে দেখে চলেছি, যে এক সময় 7 মহলা বাড়ি, এসি গাড়ি, গাড়িরও মাথা ছাদের উপর চড়ে বিভিন্ন রকমের বক্তব্য, ঝাঁঝালো বক্তব্য, রক্ত গরম করা সমস্ত সংলাপ আওড়েছেন। গতকাল আমরা দেখলাম তাকে সাধারণ মানুষ হাতের নাগালে পেয়ে আসলে মা মাটি মানুষ বলতে কাকে বোঝায় তার ডেফিনেশন, তার সংজ্ঞাটা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র রাজনীতিটা আসলে রাজনীতিকদের নিয়ে নয়। এই যে পাপ ছাড়ে না বাপকে, এই যে পাপের যে ঘোড়া, সেই ঘোড়া শুধুমাত্র রাজনীতির আঙিনায় পূর্ণ হয় এমন নয়। কারণ রাজনৈতিক যখন পালাবদল হয় বা রাজনৈতিক যখন নিয়ন্ত্রণ কায়েম হয়ে যায় সর্বস্তরে, তখন সেটা ওই সর্বস্তরেই কায়েম হয়, কিছু বাদ যায় না। বিগত 15 বছরে আমরা একটা শব্দ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। কি শব্দ? বুদ্ধিজীবী। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, কত জীবী বুদ্ধি থাকলে একজন বুদ্ধিজীবী হন? উত্তর পাওয়া যায় না। কিন্তু মুশকিল হচ্ছে, বুদ্ধি খাটিয়ে চলার মানুষজনগুলো যখন ওই রাজনীতির পাপের ঘোড়া পূর্ণ করার জন্য তাদের একটু একটু করে পাপ ঢালার কাজটা করেন, সেখানে আয়নার কাজ করতে পারেন না। সেই আয়নাতে তারা দেখাতে পারেন না যে আসলে যে সমাজ নিয়ে, যে বাস্তব ছবি নিয়ে, যা নিয়ে তাদের কলম চলে, তাদের ভাবনা চিন্তা দৌড়য়, তাদের কবিতা, সাহিত্য, উপন্যাস ঝরে পড়ে, যে ইতিহাসকে ফিরিয়ে আনার দায় তাদের ছিল, সেই দায়টা তারা অস্বীকার করে তারা ওই স্রোতের সঙ্গে, ওই ভালো বাংলায় বলতে গেলে গড্ডালিকা প্রবাহে যখন ভাসতে শুরু করেন, ওই 30, 70 বা 40, 60 কাটমানির মধ্যে তারা ঢুকে পড়েন যে আমি কি পাচ্ছি? কমিটি পাচ্ছি, পদ পাচ্ছি, পজিশন পাচ্ছি, 4-5টা অ্যাওয়ার্ড পাচ্ছি, বিশেষ বিশেষ অনুষ্ঠানে ডাক পাচ্ছি, আমি কি পাচ্ছি? যখন এই কেন্দ্রিক জায়গাতে চলে যায়, তখন সেটা বুদ্ধিজীবী হয় না, তখন সেটা স্বার্থজীবী হয়, বা আরো খারাপ ভাষায় বললে ধান্দাজীবী হয়। এবং এই ধান্দাবাজরা বিভিন্ন সময়তে সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে, বাঙালি শুরু থেকে বলে লোকে বাঙালি কবিতা সাহিত্য নিয়ে বাঙালি জন্মায় বড় হয়, কিন্তু মুশকিল হচ্ছে যখন এই সাহিত্যের আঙিনাতেও ধান্দাবাজরা থাবা বসায়। বিভিন্ন সময়তে যখন যেমন তখন তেমন, যখন যারা তখন তাদের, এত সহজে হয়ে যাওয়া যায়, এত সহজে জার্সি বদল করা যায়, রং বদল করা যায়, ভাষা বদল করা যায়। একজন কবি, একজন সাহিত্যিক, একজন শিল্পী, তার প্রত্যেক মুহূর্তে মগজ নাকি বদল হয়ে যায় শুধুমাত্র ক্ষমতায় কে বসে আছে, কোন রং বসে আছে সেইটা দেখে। একজন প্রকাশক, যিনি তার রুচি, তার ব্যবসা বদল হয়ে যায় নাকি, যে আমি অমুক সময়তে অমুকদের বই ছাপবো, তমুক সময় বাকিদের বই ছাপবো না। যখন এইটা হয়ে যায়, তখন নিঃসন্দেহে তা গোটা সমাজের জন্য খুব ক্ষতিকারক, খুব একটা অভিশাপের মতো হয়ে দাঁড়ায়।
প্রশ্ন একই জায়গায়, যে প্রশ্ন মাঝে মধ্যেই আমি করি, পালা বদল হলো অনেক লড়াইয়ের পর, অনেক যুদ্ধের পর, কিন্তু এই যে বাঙালির সব থেকে অহংকারের জায়গা সাহিত্য, ভাষা, সংস্কৃতি, সেই সাংস্কৃতিক মাফিয়া যারা বিভিন্ন ক্ষেত্রে, সেই মাফিয়াদের ব্যবস্থা হবে? ওই পাপ ছাড়ে না বাপকে, এক্ষেত্রে কি সেই বাপগুলো ছাড়া পাবে, নাকি তারা আবার নতুন বাবা বানিয়ে, তাদেরও নতুন বাবা বানিয়ে, নতুন জার্সি পরে, নতুন পতাকা, নতুন রং গায়ে মেখে, ভালো করে পেন্সিলে শান দিয়ে আবার নতুন সরকারের দলদাস হওয়ার জন্য নতুন কমিটিতে ভিড়ে পড়বেন? কোনটা? যদিও গোপন খবর, কেউ কেউ নাকি রওনা হয়ে পড়েওছেন। এনিওয়ে, আজকে আলোচনা শুরু করবো এই জায়গা থেকে। আমার সঙ্গে যারা রয়েছেন, একেবারে ডান দিকে রয়েছেন অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, পাশে রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য, আমার পাশে রয়েছেন লেখক দেবশ্রী চক্রবর্তী, এবং লেখক সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবং লেখক সাহিত্যিক অমিত গোস্বামী। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালী রবিবারের এই স্পেশাল এপিসোডে। আমি একটু করে শুরু করব, ইচ্ছে তো করছে বিনায়কদাকে দিয়ে শুরু করতে, যদিও মানসদাও পাশে বসে রয়েছেন এবং লাস্ট কদিন ধরে তিনিও বোধহয় এই অদ্ভুত যে ট্রানজিশন পিরিয়ড সেটা নিয়ে বেশ চিন্তিত, যে কখন না জানি কখন কি নাকি কোন রঙে চলে আসে। আমি জানি না মানসদা আপনি বা এখানে থাকা অমিতদা বা বিনায়কদা কেউ প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো গিরগিটি মার্কা কোনো ছড়া লিখে ফেলেছেন কিনা ইতিমধ্যে, আমার সেটা জানা নেই এখনো পর্যন্ত, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখে ফেলেছেন, মানুষদের কি মনে হচ্ছে রং কিছু চেঞ্জ, আবহাওয়া কি বুঝতে পারছেন, টেম্পারেচারটা বলুন। রং তো চেঞ্জ করার চেষ্টা করছেই আর কি, মানে যেটা সাহিত্য জগতে কি মাফিয়া আছে, ছিল সাহিত্য জগতে মাফিয়া আছে, মানে এটা খুব প্ল্যান মাফিক আছে এবং 60-এর দশক থেকে আছে। সেটা মানে সেই কালচারটা চলে আসছে। ইউরি বেজনভেভকে এখানে, ইউরি বেজনভেভ হচ্ছে রাশিয়ার একজন কেজিবি এজেন্ট, তাকে ভারতবর্ষে পাঠানো হয়েছিল ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতিকে উল্টো পথে, মানে বিকৃত পথে নিয়ে যাওয়ার জন্য। এটা তিনি তার বইয়ে স্বীকার করেছেন, তার একটি খুব বড় মোটা বই আছে, এবং সেটার সবথেকে সফল প্রয়োগ হয়েছিল পশ্চিমবঙ্গে। তিনি যে উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে এসেছিলেন সেটা বাঙালি পড়তে ভালোবাসে, সেটা ভারতের সাহিত্য, ভারতের সংস্কৃতির যে মূল ধারা সেটাকে ভেঙে দাও, এদের মাথায় এমন কিছু ঢুকিয়ে দাও যাতে এরা তাদের নিজস্ব যে ভাবনা চিন্তা, রাষ্ট্রবোধ সেখান থেকে যেন সরে যায়। একদিকে বাঙালি সাহিত্য গোটা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের জন্ম দিচ্ছে একটা মাত্র স্লোগান, বন্দে মাতরম। সেটা ছিল একটা সময় যে একজন লেখকের কলম থেকে বেরিয়েছে বন্দে মাতরম, যা গোটা ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্ম দিচ্ছে। একদম এই সময়ে চলে আসে 2034, সেই বাঙালি বলছে বন্দে মাতরমের বিরুদ্ধে মামলা করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। এইটা হচ্ছে পরিবর্তন, যে একদিন যে বাঙালির কলমের খোঁচায় বন্দে মাতরম বেরিয়েছিল, গোটা ভারতবর্ষকে স্বাধীনতা শিখিয়েছিল, সেই বাঙালি আজকে বলছে যে বন্দে মাতরম গাওয়া বন্ধ করার জন্য আমাদেরকে আন্দোলনে নামতে হবে। আমরা কি করে ভুলে যাব একমাত্র ভারতবর্ষের লেখক শরৎচন্দ্র, যার সমস্ত বই নিয়ে সিনেমা হয়েছে। আমরা কি করে ভুলে যাব যে এক সময় সমস্ত হিন্দি সিনেমা বাংলা সিনেমাকে নকল করত, তার কারণ সেগুলো সাহিত্য নির্ভর ছিল। হিন্দি সিনেমা জানতো যে এগুলো সবই সাহিত্য নির্ভর। আমরা কি করে ভুলে যাব যে সব থেকে বেশি রামায়ণ লেখা হয়েছে বাংলা ভাষায়, মানে সংস্কৃত থেকে অনুবাদ 26টা রামায়ণ লেখা হয়েছিল, বাংলাতে অনুবাদ হয়েছে সংস্কৃত থেকে। গোটা ভারতবর্ষের আর কোনো ভাষায় এত রামায়ণ অনুবাদ হয়নি। আমরা কীর্তিবাসটা জানি, আমাদের গর্বের জায়গা এবং আমাদের বাঙালির। কিন্তু এইবার সমস্যা হচ্ছে তোমার মাফিয়া দেখা যাচ্ছে। এখন আমরা যারা, আমি যখন আমার মূল বিষয় যেটা রামায়ণ, এখন আমি যখন বাংলার রাম নিয়ে লিখতে যাচ্ছি, বাঙালির রাম গোটা জেলায় পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ছড়িয়ে আছে, সেই নিয়ে যতগুলো বই লিখতে গেছি, দেখা যাচ্ছে প্রকাশকদের প্রথম আপত্তি হচ্ছে রাম বহিরাগত, তাকে নিয়ে আপনি লিখতে পারবেন না, আমরা সেই বই ছাপতে পারবো না। বাংলার রাম বাঙালি বলছে, হ্যাঁ বলছে। এখন এই যে সময় চলছে, আমরা কলেজ স্ট্রিটে কোনো প্রকাশককে পাওয়া যাচ্ছে না যিনি রাম নিয়ে আমার গবেষণা গ্রন্থ ছাপবেন। আপনি চাইলে শেয়ারও করতে পারেন সেই সমস্ত প্রকাশনা সংস্থার নামে। বলছিলাম যে সাংস্কৃতিক মাফিয়া, সাহিত্য মাফিয়াদের একটু মুখোশগুলো খোলা দরকার, কারণ তারা তো আস্তে আস্তে এবার কলেজ স্ট্রিট পাড়াও তো বলবে যে না, আমরা তো বরাবর রং দে তু ভুয়ে গেরুয়া গানটাই গেয়ে এসেছিলাম, তাই না? এবার তো চেঞ্জ হয়ে যাবে। মানে একদিকে যখন কালীপ্রসন্ন সিংহ থেকে শুরু করে মহাভারত রামায়ণের এই ট্র্যাডিশন আমরা একটা দেখে এসেছি, এখন যারা রাম নিয়ে কথা বলছেন তাদেরকে একটা উদ্দেশ্য বেঁধে দেওয়া হচ্ছে। যেমন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, তিনি সারা জীবন চেষ্টা করে গেলেন কি রাম গরু খেত কি
খেত না, এর বাইরে তিনি আর বেরোতে পারছেন না। আমি নাম করেই বলছি, যদিও তিনি আমার মাস্টারমশাই, কিন্তু তার বাইরে যে রামের জগৎ, যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রাম রাজত্ব করতো, রাম রাজাতলা কোথায় আছে, তার যে বিশাল ব্যাপ্তি, পশ্চিমবঙ্গে একটাও টেরাকোটার মন্দির নেই যেখানে রামের ছবি নেই। আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমার বইয়েও লিখেছি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ মুরারিগুপ্ত হনুমানের অবতার, কিন্তু সেইগুলো নিয়ে আমি যখন বই লিখতে যাচ্ছি, প্রকাশকরা বলছে এগুলো নিয়ে লিখবেন না, আমরা মানে নৃসিংহ প্রসাদ ভাদুড়ীদের লেখা ছাপার জন্য প্রকাশকরা রেডি রয়েছে। আমি চাইবো যদি এখানে কেউ চান এখন তারা সরাসরি নামও করতে পারেন, কিন্তু বাকি অন্য কিছু দিলে, এবং তার থেকে বড় কথা হচ্ছে এরপরে আবার যে সমস্ত মাফিয়া রাগ চলে, মাফিয়ার লবি চলে, তারা আবার সহজে এতদিন পর্যন্ত দেখিয়ে দিত, আরে ও কোটানকোট চাড্ডি, আরে ও তো বিজেপি, কোটানকোট বিজেপি, অতএব ব্রাত্য। সাহিত্য চর্চা চলছে, আমাদের দেশ, আমাদের সাহিত্য, আমাদের ভাষা, তা নিয়ে লেখাপড়ার মধ্যেও এখানে চলে আসতো রাজনৈতিক পরিচয় জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা, এবং তার জন্য নাকি ছাপা হবে না। অথচ এই পশ্চিমবঙ্গে বসে এমন কিছু জিনিস ছাপা হয়েছে যা রীতিমতো আইনের আওতায় আসা উচিত। বিভিন্ন আমাদের চরিত্র, দেবদেবী সম্পর্কে এমন কিছু সমীকরণ, ইকুয়েশন, এমন ভাষায় সেগুলোকে পাবলিশ করা হয়েছে, ভারতের মানচিত্রকে বিকৃত করে পাবলিশ করা হয়েছে বইয়ের কভার পেজ হিসেবে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত ছিল, হয়তো এখন নেওয়া হবে, কিন্তু সেগুলো ছাপার জন্য প্রকাশকরা সাহস পেয়েছিলেন। বিনায়কদা বলুন। সংক্ষেপে কয়েকটা কথা বলছি। আমি নাম করেই প্রথমে বলছি, সাহিত্য সংস্কৃতির আঙিনাটা শুধু কিন্তু কলেজ স্ট্রিট বা প্রকাশকে সীমাবদ্ধ নয়। মনে রাখতে হবে আমাদের বইগুলো লাইব্রেরিতে যায়, থাকে। আমি নাম করেই বলছি, ইটাচুনা কলেজ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো একটা সেমিনারে বলার জন্য। দুদিন পর ফোন এলো, আপনি দেশ পত্রিকায় রাম নিয়ে লিখেছেন, আপনাকে ডাকা যাবে না। অফ দ্য রেকর্ড আমি কলেজের নামটাও বলে দিলাম, আমার কাছে ফোনটা এলো, হবে। তাহলে রাম নিয়ে আমাদের এখানে কিন্তু কেউ জেসাস নিয়ে লিখতে পারেন, কেউ মোহাম্মদ নিয়ে লিখতে পারেন, কেউ বুদ্ধ নিয়ে লিখতে পারেন, কোনো তো অসুবিধে নেই। রাম নিয়ে লিখলে তাকে কলেজের সেমিনারে বলতে দেওয়া যাবে না কেন? এটাই হচ্ছে সংস্কৃতি। আমার যেখানে যেখানে লেখা চাওয়া হতো, আমাকে বিগত কয়েকদিন, আমি একদম নাম করেই বলছি, বসুমতী থেকে আমার লেখা দু একবার চেয়েছেন, যিনি সম্পাদক, তিনি আমার লেখা চাইতেন। আমি লেখা পাঠিয়েছি, লেখা চাইলে পাঠাবো না কেন? তারপরে শুনলাম ইন্দ্রনীল সেন চান না আমার লেখা ছাপা। ইন্দ্রনীল সেন চান না? আমাকে একদম যে সম্পাদক, তিনি আমাকে মানে সম্পাদকীয় কাজে চান না। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এবার এটা শুধু না, অনেক এরকম প্রোগ্রামে আমাকে ডেকেছে, ডাকার পর আমি গেছি, বলছে আমাদের কিছু করার নেই, মানে নাম ছাপা হয়ে গেছে কার্ডে, আপনি আসবেন না, আগের দিন ফোন করে। এবার আমি প্রথমে ভাবতাম কি, এখানে একটা মজারও ব্যাপার আছে, এটা যে কতটা ধান্দাবাজ, কতটা স্বার্থপর। আমি প্রথমে ভাবতাম কি যে এটা বোধহয় আদর্শগত কারণে আমাকে বোধহয় এরকম করা হচ্ছে বা এরকম এইতে। এইবার আমি একজনকে মানে এরকম চলতে চলতে, এবার আমাদের এমন কিছু নয়, কিন্তু সব জায়গা থেকে একটা মানুষের নাম কাটা যাচ্ছে, আমার মনে ওনার আমাকে নিয়ে কি অসুবিধে, আমি তো ভালো করে চিনিও না। এবার আমি জানতে পারলাম, আমি 20 বছর আগে অধুনা লুপ্ত একটি পত্রিকার হেডলাইনগুলো তুমি জানো, ওগুলো আমরা করি না, অন্য, আমি একটা গানের প্রোগ্রামের রিভিউ করেছিলাম। সেই রিভিউটার হেডলাইন ছিল শ্রীকান্ত আচার্য ছাপিয়ে গেলেন ইন্দ্রনীলকে। এই হেডলাইনটা সে সম্পাদক করেছিলেন, কিন্তু 20 বছর ধরে সে এই রাগটা পুষে রেখে দিয়েছে যে ও বলেছিল না, মানে ভিন্ডিকটিভ পলিটিক্স যাকে বলে, এই নকল নীলরা। এবার একটা জিনিস এখানে রাখতে হবে, আমরা যে সাহিত্যের কথা বলছি, সাহিত্যে কিন্তু তত টাকা নেই। গান, সিনেমা, নাটক, তাতে আমি তো বলছি প্রত্যেকটা সরকারের, আমি জিনিসটা ক্লিয়ার করে দিই আজকে, একটা জিনিস সমস্ত সরকারের বিভিন্ন কমিটি থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, তাতে যারা টাকা পেতেন, এবং তাতে তো কবি সাহিত্যিকদের আমন্ত্রণ করা হয়, তারা কবিতা পড়েন, কেউ তারা আমি 2011 থেকে 2026 অবধি, আর 2011 থেকে 2026-এর মধ্যে শুধু 22 আর 23 দুটো বছর আমাকে বাংলা একাডেমিতে জানি না কি কৃপা করে ডেকেছিল। 2011 থেকে 21 পর্যন্ত বাংলা একাডেমির কোনো অনুষ্ঠানে, যে সরকারি অনুষ্ঠানে আমাকে ডাকা হচ্ছে, ওই সরকারের প্রথম দিকে, পরে লিটল ম্যাগাজিন মেলাতেও বাদ দিয়ে দেয়, আমার মতো আরো কেউ আছেন, আমাদের কিন্তু ডাকা হয়নি। এবার তারা যারা তখন চালাতেন, যারা এইতে করতেন, এই নামগুলো সমস্তই এখানেইতে আছে। এবং তারপরে যখন ব্রাত্য বসুর জমানা এলো, মনে হলো যে একটুখানি উনি যখন চালাবেন হয়তো একটু এইতে হলো, কিন্তু 1 বছর পরই আবার হ্যাঁ, যে কোথাও পরে তো যারা 88 বছরের একজন কবি কমল দেশিকদা, তিনি আমার কাছে ফোন করে কাঁদছেন যে একজন একাডেমির সদস্য, আবার বলছি যে জায়গাটা থেকে, আমি তো তাকে ফোন করে বলছেন আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন, অভয় নিয়ে কবিতা লিখছেন, মেরে যখন ঠ্যাং খোড়া করে স্টেশনে বসিয়ে রাখবো বাড়ির সামনে, তখন অবস্থাটা বুঝতে পারবেন। কমল দেশিকদার নাম করে বলছি, 88 বছর বয়স, একটা অভয়া নিয়ে কবিতা লিখেছেন।
তাকে এই থ্রেটের মুখে পড়তে হচ্ছে। এদের মুখে আজকে যখন গণতন্ত্র, ইনক্লুসিভনেস, সবাইকে নিয়ে চলতে হবে, এই কথাগুলো শুনি তখন খুব হাসি পায়। আর তৃতীয় একটা কথা আমার মনে হয়, যেটা সরকারের টাকা কিন্তু ট্যাক্স পেয়ার্স মানি, ঠিক। ব্যক্তিগত কার সাথে কার সম্পর্ক, এগুলো নিয়ে আমরা অনেক সময় নষ্ট করি। একটা শ্বেতপত্র প্রকাশক কারা ট্যাক্স পেয়ার্স মানি থেকে কোনো অর্গানাইজেশন থেকে, সেটা এই নজরুল একাডেমি হতে পারে, লোক সংস্কৃতি পরিষদ হতে পারে, কর্পোরেশনের পুরশ্রী হতে পারে, বাংলা একাডেমি হতে পারে, কবিতা একাডেমি, যা কিছু সরকারের টাকা কারা কারা মাসে কত করে পেয়েছেন এবং তারা কি কাজ করেছেন, সরকারি টাকা, এইটে আমার মনে হয় সামনে আসা দরকার। মানে তিনি সাহিত্য চর্চা করলেও, কবিতা চর্চা করলেও, এবং তিনি কাদেরকে কি করেছেন সেগুলো বাদ রেখে খুব খুব যুক্তিযুক্ত এবং যুক্তিসঙ্গত একটা দাবি জানালেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে এই বিগত 15 বছরে যারা সরকারের থেকে টাকা নিয়েছেন সেই টাকাটা তিনি করেছেনটা কি। মানে আমি জানি অন্তত সাম্প্রতিক সময় নৃসিংহ প্রসাদ ভাদুরী তার নিজের একটা বিষয় সামনে চলে এসেছে, তিনি বেশ অনেকটা টাকা তাকে অ্যালট করা হয়েছিল রিসার্চের জন্য, এবং সেই রিসার্চ অনুযায়ী মানে রামায়ণ কেন্দ্রিক বোধহয় কোনো রিসার্চ তিনি করছিলেন, তার কোনো কাগজ তিনি জমা করতে পারেননি, বোধহয় তাকে কিছুটা অংশ ফেরতও দিতে হয়েছে, পুরোটা কিনা আমি এখনো পর্যন্ত নিশ্চিত নই। আমার বক্তব্য তাহলে যারা এটা ঠেকা নিয়ে বসে রয়েছেন, যারা বাঙালির মনে, শুরুতেই বলছিলেন মানুষদা যে সিলেবাস কমিটির চেয়ারম্যান একজনকে করা হয়েছিল যিনি তৎকালীন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ, তার পিএইচডি নেই, তিনি সিলেবাস কমিটির চেয়ারম্যান হয়ে গিয়েছিলেন, তিনি খুব নকশালপন্থী ছিলেন, তারপরে তিনি রামধনুটাকে রংধনু করেন, তার পিএইচডি পর্যন্ত নেই, তিনি কি করে সিলেবাস কমিটির চেয়ারম্যান হলেন? কে ছিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান সেই সময়? অভিক মজুমদার। অভিক মজুমদার তো আমি শুনছি এখন তিনি নাকি একটু পালাবদলের শুধু পথে হাঁটছেন। না, এখানে ছৌ নাচ নিয়ে একটা আর্টিকেল আছে, স্কুল সিলেবাসে ছিল। ছৌ নাচের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে ছৌ নাচের ইতিহাস লিখতে গেলে প্রথমেই গণেশ বন্দনা দিতে হবে, এটা বাধ্যতামূলক ওই সংস্কৃতি। তিনি এসে প্রথমেই গণেশ বন্দনাটা বাদ দেন যে এটা সবার পড়ার জন্য নয়, মানে একটা সংস্কৃতির পুরো মাথাটাকেই ছেটে দিয়েছিলেন। এবং তিনি আমাকে একটা জায়গায় আমি গেছিলাম, আমরা যখন আমাকে তিনি বলেছিলেন যে তোদের মহারাষ্ট্রে পাঠিয়ে দেবো, তোদের এখানে তোদের কবিতা পড়া, মহারাষ্ট্রে গিয়ে কবিতা পড়া। আমি যদি বলে থাকি এরপরও সংস্কৃতি মাফিয়া, মানে অভিক মজুমদাররা যদি সংস্কৃতি মাফিয়া না হয় তাহলে আর কারা হবে? সংস্কৃতি মাফিয়া না, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত কবি যিনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার 200টা কবিতার বই কলকাতার একটি প্রকাশনী ছাপে এবং তিনিই কলেজ স্ট্রিটে রাজত্ব করেন, তার কথাই শেষ কথা। মানুষদা আমাকে একটুখানি সুযোগ দিন। প্রথম কথা হচ্ছে 2011 সাল, আনন্দ কি আমি জানি না কাদের প্রকাশনা, আরে সুধাংশুদের। ও আচ্ছা, 2011 সালে 8টা একাডেমি ছিল এবং সেই 8টা একাডেমি থেকে 18টা একাডেমি কিসের জন্য করা হলো যে প্রসাদ ভোগীদের ওখানে বসাতে হবে বলে, এটা হচ্ছে মূল। মানে 8টা একাডেমি থেকে ভেঙে 18টা একাডেমি থেকে, যেমন সাহিত্য একাডেমি থেকে কবিতা একাডেমি, শিশু কিশোর একাডেমি, দলিত একাডেমি ইত্যাদি ইত্যাদি, কামতাপুরী একাডেমি, এরকম বিভিন্ন একাডেমি হয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে গোর্খালি একাডেমি হয়নি, কেননা তারা ভোট দিত বিজেপিকে, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই যে বিভিন্ন কমিটি, আমি একটা জিনিস মেনে নিলাম, 2022 সালের নাটককে সাহিত্য বলে ব্রাত্য বসুকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হলো। দেখা গেল 2024-এ তখন ছিলেন জনৈক কবি যিনি গরুর মাংস খেয়েছিলেন 2022-এর সুবোধ সরকার, তিনি ছিলেন। 2024-এ তখন ব্রাত্য বসু নিজেই হলেন বাংলা একাডেমির চেয়ারম্যান এবং তিনি সাজেস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাংলা সাহিত্য একাডেমির জন্যে, আমি বইয়ের জন্যে, এবং অতি অখাদ্য বই 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে সেটাই শুধুমাত্র আটকে গেল কিসের জন্য, 52 বছর বাদে বাংলা ভাষায় কোনো রকম সাহিত্য একাডেমি পুরস্কার আসেনি। 2024 সালে আটকে গেল হচ্ছে জনৈক লেখিকা তিনি আপত্তি করলেন বলে। এই যে সাহিত্য মাফিয়া শুধু এই ক্ষেত্রে নয়, আরেকটা জায়গা হচ্ছে প্রকাশকদের ক্ষেত্রে, যে নিজেই তো পুরস্কার পেয়েছেন, নিজের সরকারের পুরস্কার, ব্রাত্য বসু রেকমেন্ড করেছেন এবং পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পেয়েছে। প্রকাশকরা কি রকম, একটা কথা বলি, এটা ব্যক্তিগত অভিজ্ঞতা, সবটাই পারিবারিক আমার মনে হচ্ছে, সবটাই পারিবারিক। ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, পরিবারের মধ্যে সব আমি তুমি ও শেয়ার করে ভাগ করে নিলাম। আমি একটু আগেই অরিন্দমের সাথে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে আমি একজনের কবিতার ভীষণ ফ্যান এবং ভীষণ মত্ত থাকি তার কবিতা নিয়ে, তার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী।
অটল বিহারী বাজপেয়ীর কবিতার যখন আমি বঙ্গানুবাদ করি, করে যখন আমি জমা দিই পাণ্ডুলিপি, একজনও প্রকাশক সাহস পাননি, সেটা মানে নামী প্রকাশক সাহস পাননি সেটাকে প্রকাশ করতে। আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে সেই অটল বিহারী বাজপেয়ীর যে কবিতার অনুবাদ অন্তত আমার হাত থেকে বেরোবে, এটা আমার প্রথম মোটো এই সাহিত্য মাফিয়াদের নাকে ঘুষি মারার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, যারা এই যাবৎকাল এই মঞ্চের ধারক বাহক হিসেবে সামনে চলে এসেছিলেন, শ্রদ্ধার সঙ্গে বলি জয় গোস্বামী, তিনি রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে ক্যাকাচিচি বলতে পেরেছিলেন, অথচ অনেক তরুণ প্রতিভা যে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের জন্য বৃত্তের বাইরে চলে যাচ্ছে, কেন তিনি আজ পর্যন্ত কোনো প্রতিবাদ করেননি? সুবোধ সরকার, কেন তিনি দেশটা গুজরাট যাতে না হয়ে যায় তার জন্য তিনি কবিতা লিখেছেন, মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করেছেন, অথচ কেন তিনি তাদের পাশে দাঁড়াননি যাদের শুধুমাত্র রাজনৈতিক পরিচয় বা হিন্দুত্ববাদী বলে যাদেরকে ব্র্যাকেটের বাইরে বা রাখা হয়েছে? কবিতা উৎসবে কেন রাখেননি? সে তো বটেই, কোনো কবিতা উৎসবে সরকারি যাতে কোনো রকম বৃত্তি তারা না থাকে, কবিতা উৎসবে ডাক পাবে না। এবং তার থেকে বড় কথা, আমি যেটা আসছি দেবশ্রীর কাছে আসবো, আমি জানি না যে এখানে কিছুক্ষণ আগে শুরুতে আমি বলছিলাম যে সিলেবাস কমিটির চেয়ারপারসনের কথা, অভিক মজুমদার, তিনি সেই সময়তে যেগুলো চেঞ্জ করতে করতে গিয়েছেন, আমাদের সিলেবাস থেকে অনেক দামি জিনিস, হিরে মণিমুক্ত অনেক আগে বাদ হয়ে গেছে, সেগুলোকে যোগ করা হয়নি। আমি আশা রাখি নিঃসন্দেহে এবার অন্তত বিজেপি সরকার পশ্চিমবঙ্গে সেগুলোকে সংযোগ করতে করতে যাবে, সংযুক্ত হতে হতে যাবে সেগুলো। কিন্তু যারা অন্তত সেই ইতিহাস নিয়ে কাজ করে তাদের পর্যন্ত বৃত্তের বাইরে রাখার চেষ্টা করা হয়েছে, তাদের পর্যন্ত বই না ছাপানোর হুমকি দেওয়া হয়েছে। আমার পাশে বসে রয়েছেন দেবশ্রী চক্রবর্তী, যিনি তার লেখা, তার বই প্রত্যেক ক্ষেত্রে ছত্রে রয়েছে রিসার্চ এবং ইতিহাস। সেক্ষেত্রে কি কি জিনিস ফেস করতে হয়েছে? দেবশ্রী এই প্রোগ্রাম শুরু করার আগে আমাকে বলছিলেন, কিছু কিছু শেয়ার করছিলেন, আমি শুনে অবাক হয়ে গেলাম। দেবশ্রী, আপনি প্লিজ দর্শকদের জন্য একটু শেয়ার করুন। 2015 সালে বসে আমি বাংলায় বসে লাল চিনার পাতা লিখেছিলাম, কাশ্মীরি পণ্ডিত এক্সোডাসের উপর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এবং সেই উপন্যাসটি লেখার পরে আমাকে একজন উর্দুভাষী মানুষ আমাকে সে লাইভ থ্রেড দেয়, এবং শুধু তাই নয়, এবং আমার ফেসবুকে যারা কমেন্ট করতো সে সময় আমাকে সাপোর্ট দিত, তাদেরকে পর্যন্ত সে মানে শাসাতে থাকে। তারপরে আমি একটা কথা বলবো, এখন তো রাতারাতি দেখছি সব কালার চেঞ্জ হয়ে বিজেপি হয়ে গেছে। একটা সময় তারা তৃণমূল ছিল, তার আগে তারা লাল ঝান্ডা পার্টির লোকজন ছিল। আমার এটা কিন্তু অদ্ভুত বিষয়, মানে এই মুখগুলো বদলায় না, শুধু রংগুলো বদলায়, লালের পরে সবুজ, এখন গেরুয়া, কারো রাতারাতি হয়ে যায়, কারোর ধীরে ধীরে হয়, বেশ পরিবেশ পরিস্থিতি দেখে ধীরে ধীরে চেঞ্জ হয়। আমার যদি ইচ্ছে থাকে জাতীয়তাবাদী সাহিত্য রচনা করার, আমার যদি ইচ্ছে থাকে কোনো রকম পোস্ট, কোনো রকম পদ, কোনো রকম সাহিত্যের অ্যাওয়ার্ড, এগুলোকে আমার দরকার নেই। আমি শুধু দেশের জন্য লিখবো। একজন লেখিকার কলম হচ্ছে AK-47 কিংবা মা দুর্গা ত্রিশূলের সমান। আমার কলমে এতটাই ধার থাকবে যেটা আমি পরবর্তী প্রজন্মকে আমি অনুপ্রাণিত করব। আমার লেখায় ইতিহাস থাকবে, আমার লেখার মধ্যে গভীরতা থাকবে, যেটার মাধ্যমে মানুষ বলবে ও ওই সময়টা এরকম হয়েছিল। আমি সেই সময় বসে, আমার স্বামী একজন সরকারি উচ্চপদস্থ আমলা আধিকারিক, আমার প্রচুর পরিমাণে তাকে সাফার করতে হয়েছে আমার এই লেখার জন্য। আমি কিন্তু কোনো কিছুকে মানে করিনি, ভয় পাইনি, আমি লিখে গেছি। মানে স্ত্রী সাহিত্য চর্চা করছেন বা ইতিহাস নিয়ে লিখছেন বলে, আমি RSS এর লোক, আমার গায়ে স্ট্যাম্প পড়ে গেল, আমি হচ্ছি বিজেপি পার্টি, পদ্মফুল পার্টি করি, এরকম ভাবে আমাকে অনেক, আমি বলছি ধীরে ধীরে আমাকে একটু সময় দাও তুমি। তারপরে প্রথম লাল চিনার পাতা একজন প্রকাশকের থেকে বেরোনোর পরে এবার কিছু মাসের মধ্যে মানে ওটা কলেজ স্ট্রিট থেকে মানে পুরো উধাও হয়ে গেল, পাঠকরা বইটা আর পেলো না। কবে প্রকাশিত হবে, রিপ্রিন্ট কবে হবে, সে তো কোনো উত্তর দিল না। তারপরে হচ্ছে আমি পাকিস্তানের এক হিন্দু মেয়ে, পাকিস্তানে যেভাবে হিন্দু মেয়েদের ওপর অত্যাচার হয় তার উপরে আমি একদম রিসার্চ ওয়ার্ক করে একটা বই রচনা করলাম, সেটাও বেরোলো কিছু মাসের মধ্যে, অটোমেটিক সেটা বেরিয়ে গেল। তখন শুরু হলো আমার যুদ্ধ, আমাকে প্রকাশক খুঁজতে হবে, আমাকে আবার রিপ্রিন্ট করতে হবে, সত্যি কথা বলতে খুঁজে বার করতে হবে। এরকম লোক কিন্তু আছে কলেজ স্ট্রিটে, যেমন হচ্ছে আমি যাদের সঙ্গে কাজ করি তারা কিন্তু আমাকে সে সময় সহায়তা করেছিলেন। এবং লাল চিনার পাতা তখন আরেকজন প্রকাশক করেছিলেন, তিনি করেছিলেন সেই সময়। তারপরে যেটা হলো, আবার বইটা মার্কেট থেকে চলে গেল। তিনি হচ্ছেন কমিউনিস্ট পার্টির দলের লোক, উনি আর যতটা কামানোর কামিয়ে নিলে বইটাকে পুরো করে দিলেন। তারপরে এভাবে আবার পরে লাল চিনার পাতা এখন রিসেন্ট একজন করেছেন, তারা এবং প্রত্যেকটা মুহূর্তে আমাকে থ্রেট শুনতে হয়েছে, আমার হাজব্যান্ডকে থ্রেট শুনতে হয়েছে, এবং কোনো রকম ভালো পোস্টিং হয়নি তাকে। এত বড় বড় মানে সাহিত্য সম্মেলন হয় কলেজ স্ট্রিটে, আমি দেখি বুক ফেয়ার
একটা কবিতা লিখেও লোকে সংবর্ধনা পাচ্ছে, কিন্তু আমাকে কোনোদিনও কেউ কোথাও ডাকেনি, যেহেতু আমার গায়ে হচ্ছে খুব বিতর্কিত লেখিকা, উনি হচ্ছেন খুব বিতর্কিত লেখিকা। এবার বলি, যারা নর্থ ইস্টে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নিয়ে যারা বই প্রকাশ করেছে, যারা ভয়ঙ্কর রকম জিহাদ চলছে, একটা ঘুণ পোকা আছে না, এবার ভেতর থেকে মানে ওষুধ ঢুকিয়ে না মারলে কিন্তু সেটা মরবে না, যারা জিহাদ নিয়ে লেখালেখি করেছে তারা আবার দেখছি নতুন ভাবে এখন বলছে আমরা হিন্দুত্ববাদী, আমরা তো বহু বছর ধরেই চাইছিলাম পরিবর্তন। আমরা হচ্ছে এটা খুব মজার কয়েনেজ একটা, অনেকে বলতে শুরু করেছেন যে আমরা তো জানতামই, আমরা তো বহু বছর ধরে চাইছি। ভয় বলতে পারিনি, কেন ভয় বলতে পারিনি? আমি যদি বলতে পারি, আমার তো সেসব ডাল রুটির ব্যাপার ছিল, আমার যে কোনো আমার হাজব্যান্ড সাসপেন্ডও হতে পারতো, যে পরিমাণে আমি লিখে গেছি, বলে গেছি, এবং রিপাবলিক বাংলায় বসা নিয়ে আমার কথাবার্তা নিয়ে, ও তোমার ওয়াইফ ওখানে বসে কেন এসব বলে কথাবার্তা, এরকম অনেক কিছু শুনতে হয়েছে আমাকে, তবু আমার বাড়ি থেকে কোনোদিন। এটা মজার বিষয় যে এত যারা ভয়ে ছিলেন এতদিন পর্যন্ত, তাদের ভয়টা হঠাৎ করে উবে গেছে, খুব ভালো কথা। এবং জিহাদ যেটাকে বলে লাভ জিহাদ কিন্তু চলছে। এমন একজন লেখক আছে যে সবসময় হিন্দু, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, এবং তার সঙ্গে ঘুরলে ফিরলে ভালো ভালো প্রকাশকের কাছ থেকে বই প্রকাশ হয়। আমি নামটা এই মুহূর্তে বলতে চাইছি না, যে খুব বুদ্ধিমান মানুষ এবং বহুদিন কলেজ স্ট্রিটে কাজ করছে, আশা করি আপনিও বুঝতে পেরেছেন। এই ভদ্রলোক ওরকম ধরনের মেন্টালিটি, এবং তার সঙ্গে কাজ করলে মানে বড় বড় প্রকাশকদের সঙ্গে কাজ করা যায়, যার গরু চুরি টাকা, যার প্রকাশন সংস্থা শুনেছি চলে, আমি জানি না, শুনেছি চলে, যে জেল ফেরত নেতার বই যার যেখান থেকে প্রকাশিত হয়, সে হচ্ছে কিং মেকার বলে একটা কথা ছিল না, ব্রিটিশরা ছিল কিং মেকার, এখানে রাইটার মেকারও আছে, যে অমুক রাইটারের অত ইয়ে মানে নাম যশ এত কিছু, তারা হচ্ছে রাইটার মেকার। এবার এইসব অনেক কিছু আমি দেখেছি, লবি ছবিটা যদি তুমি কোনো গল্পে করো, আমি পরীক্ষামূলক বলছি, আমি একটা গল্প দিয়েছিলাম, নায়কের নাম অরিন্দম, নায়িকার নাম নার্গিস, সেই গল্প ছাপেনি, বলেছিল এটাকে উল্টো করতে হবে। ও আমি করেছি, এটা প্রকাশক বলেছে, একদম বলছে এটা চলতে পারে না যে হিন্দু ছেলে মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করছে, আপনি উল্টোটা দেখান তবে আমি গল্পটা। তাহলে কন্ট্রোলটা কোথায় বোঝা যাচ্ছে? কন্ট্রোলটা কিন্তু তৃণমূল নয়, কন্ট্রোলটা কিন্তু সিপিএম নয়, কন্ট্রোলটা কংগ্রেস নয়, একদম কন্ট্রোলটা কিন্তু ডিপ স্টেটের কোনো কেউ, বা ঢাকাতে বসে কেউ, বা ওয়াশিংটনে বসে কেউ, যে দেখছে ভারতকে টুকরো টুকরো করতে গেলে কোন মতবাদে টাকাটা ঢাললে সেই মতবাদটা কখনো লাল, কখনো সবুজ, কখনো কিছু, কিন্তু এই জায়গাটা থেকে কলকাতা বইমেলায় যে উনি বলছেন ডাকপান নিয়ে, আমি বা অমিতদা কোনোদিন একটা লিট ফেস্ট বলে হয় কলকাতা বইমেলায়, গিল্ডের এইতে 3 দিন এইতে, তাতে অনেক টাকার অনেক এইতে হয়। আমি মানে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলে এসেছি, কোনোদিন সেই লিট ফেস্টে কোনোদিন ডাক পাইনি, কারণ একদম ওই নিজেদের লোকের বাইরে সেটা ডাকা হবে না। এবং আমার কথাটা হচ্ছে, আজকে যেটা যে আওয়াজটা উঠেছে যে এত একটা বাজার কমিটিরও সদস্য প্রত্যেকটা দোকান হয়, কিন্তু তাহলে গিল্ডের সদস্য মাত্র 20 জন বা 25 জন বা 30 জন প্রকাশক কেন? গিল্ডের সদস্য যে 500 জন প্রকাশক বই প্রকাশ করছে, প্রত্যেকে সদস্য হোক। এটা যদি না হয়, সরকার নিজের দায়িত্বে বইমেলা করুক, ঠিক, সরকার দায়িত্ব নিয়ে বইমেলা করুক, কারণ একই লোক একই জায়গা থেকে এটা নিয়ে অনেক। শুধু তাই নয়, এমন অবস্থা। আমি এবার আসি অরিন্দম দার কাছে, এর আগেও জানি। হ্যাঁ সোনালী, রিপাবলিকের মাধ্যমে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি আছে, দাবিটা হচ্ছে এই, সেটা হচ্ছে এই মুহূর্তে সাহিত্য একাডেমির যে কমিটিটা আছে তার স্ট্যাটাস কি? কেন যতদূর জানি সেই কমিটিটা এখনও চলছে, কমিটিতে কেউ রিজাইন করেননি, এবং আমাদের পশ্চিমবঙ্গ বাংলা ভাষা থেকে কমিটির তো অনেকজন লোকই নাকি বিদেশে রয়েছেন, কেউ সামনে আসছেন না, কেউ ফেসবুকে লিখছেন না, কেউ বলছেন আমি এখন ফ্লাইটে, আমি এখন বিমানে, তাহলে তারা কিভাবে রয়েছেন কমিটিতে? চলছে কিভাবে? তারা এখন পর্যন্ত চলছে না, তো ওরা সবচেয়ে এটা বড় কোনো ফাংশন নেই। সবচেয়ে বড় কথা, কমিটিটা এখনো রেজিগনেশন দিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু সম্ভবত দেননি। এবং আমাদের বাংলা ভাষা থেকে রাজ্য সরকারের যে নমিনি, যিনি সাহিত্য একাডেমিতে রিপ্রেজেন্ট করেন, ব্রাত্য বসু, তিনিও রেজিগনেশন দেননি। অনিন্দিতা মুখোপাধ্যায়, তিনি হচ্ছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, তিনি এর পশ্চিমবঙ্গ সরকারের মনোনীত হয়ে সাহিত্য একাডেমিতে রিপ্রেজেন্ট করেন, তিনিও রেজিগনেশন দেননি। আমার মুখ্যমন্ত্রীর কাছে দাবি যে এই সাহিত্য মাফিয়া, বাকি আমি 8 জনের নাম বলে তাদের মানে বিখ্যাত করতে চাইছি না, এরা দয়া করে রেজিগনেশন দিন এবং বাংলা ভাষাকে, বাংলা একাডেমি থেকে রেজিগনেশন দিয়ে বাংলা ভাষাকে অন্তত রাহু মুক্ত করুন।
নতুনরা আসুক। বেশ, অর্থাৎ যারা আগের সরকারে সমস্ত রকমের সুবিধা ভোগ করে বিভিন্ন কমিটিতে ঢুকে বসেছিলেন তারা এখনো পর্যন্ত তাদের জায়গা ছাড়বেন না, তারা এখনো মাফিয়া হয়ে থাকবেন। আমি বুঝতে পারছি না, সাহিত্য একাডেমির একের পর এক লোকজন, ব্রাত্য বসু, অনিন্দিতা মুখার্জি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষজন পর্যন্ত সাহিত্য একাডেমিতে ঢুকে বসে রয়েছেন। সর্বকটের কাঠালি কলা, সব রকম সব দিক থেকে অ্যাডভান্টেজ নেবেন এবং রেজিগনেশনও দেবেন না। এছাড়াও বাংলা একাডেমির ক্ষেত্রেও ব্রাত্য বসুর সঙ্গে শ্রীজাত এখনো পর্যন্ত তিনি দায়িত্ব নিয়ে বসে আছেন। ত্রিদীপ চট্টোপাধ্যায়, অর্ণব সাহা, অভিক মজুমদার, প্রসূন ভৌমিক, এনারা কি একই জায়গায় থাকবেন? সরকার তো পরিবর্তন হয়েছে, অন্তত সরকারের ধামাধারি হয়ে এতদিন পর্যন্ত যে কোট আনকোট দালালিটা করে গেলেন, এখন তো সেই দায় নিয়ে, লজ্জা নিয়ে অন্তত পদত্যাগ করা উচিত ছিল, নাকি সেটাও করবেন না? আমি একটুখানি আসি, অরিন্দম ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম দা, পলিটিক্যাল মঞ্চে এদের দেখা যায়, সাহিত্য, বাংলা ভাষা নিয়ে, সাহিত্য নিয়ে কতখানি কি কাজ করেছেন, কতটা এগিয়ে দিয়েছেন পরবর্তী প্রজন্মকে, কত কি নতুন অবদান রাখলেন, তার থেকে বড় কথা হচ্ছে নিজেদের আখের মোটামুটি গোছানো হলো, নিজেদের লবি তৈরি হলো, নিজেদের জন্য তোষামতকারী কয়েকজনকে তৈরি করা গেল এবং এখনো পর্যন্ত সরকারের থেকে সমস্ত সুযোগ সুবিধাই ভোগ করে সরকারি ভাষা, রাজনীতির ভাষায় কথা বলে চেষ্টা করা হলো অন্তত যাতে ডুবে যাওয়া তরি বাঁচানো যায়। পারলেন না, পরিবর্তন হয়ে গেল, বিজেপি এসে গেল, এখনো পর্যন্ত ক্ষমতা কায়েম করে রয়েছে। আমি বলছি সাংস্কৃতিক মাফিয়াদের, এই সাহিত্য মাফিয়াদের, এদের জন্য তো নিশ্চয়ই কিছু ঘরা রয়েছে, সেই পাপের ঘরাও তো পূর্ণ হয়েছে নাকি? না, এদের পাপের ঘোড়া পূর্ণ হবে না, হয়েছে তো বটেই। কারণ এই ওরা যেগুলো চিন্তা ভাবনা নিয়ে চলেছে, এইভাবে তো 5000 বছরে ভারত চলেনি। এগুলো সব তুমি জানো সোনালি, এগুলোকে বলে কালচারাল মার্কসিজম। এর স্রষ্টা হচ্ছেন কমরেড লেনিন। মানে তিনি বলতেন এইসব সংস্কৃতি, সাহিত্য, শিল্প, কবিতা এগুলোকে উড়িয়ে দিতে হবে। উনি বলতেন, ঠিক যেমন এখানে নকশাল এবং বামপন্থীরা বলতে রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি, তেমনি টলস্টয় সম্পর্কে লেনিনের মতামত ছিল, হ্যাঁ উনি রাশিয়া নিয়ে লিখেছেন, কিন্তু উনি অত্যন্ত ঈশ্বরবাদী এবং উনি অত্যন্ত পরিমাণ যাকে বলা যায় নিরাশাবাদী একজন লোক। টলস্টয়কে নিয়ে লেনিনের মতামত ছিল, ওগুলো পড়ার কোনো দরকার নেই। এর উল্টো দিকে এসে একজন বললেন, ছোট্ট করে এটা জানা দরকার, কেন এইসব রাজকবি, রাজনটি, রাজনাটিকা তৈরি হয়েছে। এককালে ছিল না ওই আকবরের নবরত্ন, ঠিক তেমনি ভাবেই এরকম করেই তৈরি হয়, ব্রাত্য বসু থেকে আরম্ভ করে বৃত্ত বসু, এটা নিয়ম। মানে আমি কবিতা বলবো, তোমরা বলবো কি ব্রাত্য, ঠিক মনে হয় কিনা? ব্রাত্য বলবে ঠিক ঠিক ঠিক, একদম হীরক রাজা যেরকম করে দেখিয়েছেন। এবং ঘটনা হচ্ছে যে গ্রামসি বললেন একটা উপায় আছে জানো তো, পুরো কালচারকে কি করে কন্ট্রোল করা যায়। 6টি পদ বললেন, ঠিক দেখো আগের সরকার এগুলো করেছে। প্রথম পদ দলে ভেরানো, 2 পুরস্কৃত করা, 3 পদোন্নতি দেওয়া, 4 ঘুষ দেওয়া, 5 বিভক্ত করে দেওয়া, বিনায়ক আলাদা, অমিতদা আলাদা, এদেরকে আলাদা করে দাও, এদের কিচ্ছু দেবে না, দেবশ্রী আলাদা, মানসদা আলাদা। 6 নম্বর পৃষ্ঠপোষকতা করা, নন্দন দিয়ে দাও, বাংলা একাডেমি দিয়ে দাও, নাট্য একাডেমি দিয়ে দাও, তাহলে তুমি কালচারাল হেজিমনিটাকে পাবে। এইটা দিয়ে তুমি পুরোপুরি ওই বুদ্ধিজীবীর পরিবর্তনের হোর্ডিংটা করতে পারবে। মনে রাখবে 84 সাল থেকে মমতা গাড়ির উপর নাচছেন, কিন্তু কখন পরিবর্তনটা আনলেন? যখন ওই মুখগুলো এলো, অপর্ণা সেন, সুমন মুখোপাধ্যায়, নৃসিংহ প্রসাদ ভাদুরী, তারা বললেন পরিবর্তন 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 চাই। এরা হচ্ছে সেই মহলটাকে কন্ডাক্ট করেন এবং তাদের পুরস্কার দিয়ে গেলেন 15 বছর ধরে বিভিন্ন টাকা বিভিন্ন জায়গায়। ঠিক এইগুলোই বলতেন, কারণ তোমরা বিখ্যাত জিনিস জানো মাও সেতুংয়ের কালচারাল রিভলিউশন। ওদের আরেকটা পথ ছিল, ওদের ভয় আছে সবসময় আমাদেরকে নিয়ে। আমাদেরকে নিয়ে বলতে আমাদের ভারতবর্ষকে নিয়ে। 5000 বছরের তুলসীদাসকে নিয়ে ভয় আছে, চৈতন্য চরিত্রামৃতকে নিয়ে ভয় আছে। ওরা মাও সেতুংয়ের দ্বিতীয় পথে এবার অ্যাপ্লাই করলেন, পুরোটা মুছে দাও, যেটা একদম সিপিএম সিপিআই এর জায়গা। 5000 বছরের যে পুরনো ইতিহাস, পুরনো সংস্কৃতি, পুরনো নাটক, গিরিশ ঘোষ, অহিন্দ্র চৌধুরী, অর্ধেন্দু মুস্তাফি, কবিতা, সুদীন দত্ত, অটল বিহারী বাজপেয়ী, মুন্সি প্রেমচাঁদ, সমস্তটা মুছে দাও। শুরু করো যেন অরবিন্দ ঘোষ বলে কেউ ছিলই না, নেতাজি বলে কেউ ছিলই না। নাটক শুরু হলো কবে থেকে? যবে থেকে নাকি আইপিটিএ শুরু করলো 1960 থেকে। এইগুলো শুরু করলো হচ্ছে সোভিয়েত মডেল। কোটি কোটি রুবল ঢালা হতে আরম্ভ করলো 1950 থেকে। মৃণাল সেন থেকে আরম্ভ করে এইসব MS-70 গরম হাওয়া থেকে আমাদের তুমি যত ছবি দেখবে বলিউডের, সব কটার মধ্যে হচ্ছে লাল নিশান। আমি বারবার করে বলি, সিপিএম এর 35 বছর চারু মজুমদার কি করেছিলেন? তুমি বারবার করে
দেখো যা লেনিন করেছিলেন, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দাও, বিদ্যাসাগরকে কালিমালিপ্ত করো, ঠিক। যাতে ওই সংস্কৃতিকে ভুলে তোমরা সারাদিন ধরে খালি তেভাগা করো, শোয়েক গেল যুদ্ধে করো সারাদিন ধরে। তার আগে যেন ভারতবর্ষের কোনো সমস্যা ছিল না। এই সমস্যাকে বাদ দিয়ে থেকেই আমাদের নতুন একাডেমি, নতুন সংস্কৃতি, কিচ্ছু করতে হবে না, আমাদের পুরনো ভিতটাকে আমাদের যারা আছে, এই অটল বিহারী বাজপেয়ী থেকে আরম্ভ করে মুন্সী প্রেমচাঁদ থেকে, তুলসীদাস থেকে, রামকৃষ্ণ থেকে, চৈতন্যমৃত থেকে, আমাদের পুরনো কবিতা থেকে আমাদের সেই কৃষ্ণচন্দ্রকে ফিরিয়ে আনতে হবে। প্রায় 5000 বছরের আমাদের সাহিত্য, সংস্কৃতি, নাটক, আরে নাটক হচ্ছে পঞ্চম বেদ, ভরত মুনির তৈরি। সেই নাটককে নাকি তৈরি করেছে আইপিটিএ, নাটককে তৈরি করেছেন নাকি, আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, নাটক নাকি তৈরি করেছেন উৎপল দত্ত, নাটক নাকি গিরিশ ঘোষ তৈরি করেননি, যার এক একটা পাতা বিক্রি হতো তখনকার দিনে 250 টাকায়, লোকে থাকতো। তাদের জন্য গিরিশ ঘোষকে চিনি না, গিরিশ কার্নাডকে চিনেছি। গিরিশ কার্নাডকে চিনতে হবে, কারণ ওটাই হচ্ছে কেজিবি নিয়ন্ত্রিত বলিউড, টলিউড, গিরিশ ঘোষকে না চিনলেও চলবে। তারপরে চললো টাকাউড, টাকা একদম মানিউড যেটাকে বলে, যেখানে সেখানে সেনবাবুদের বসু একদিকে থাকতো বিশ্বাস ব্রাদার্স টালিগঞ্জে, আরেকদিকে থাকতো বইমেলা বুক সেলার্স গিল্ডে দে অ্যান্ড চট্টোপাধ্যায় কোম্পানি। এই ব্রাদার সিস্টার করে প্রত্যেকটি জায়গাকে দখল করা হয়েছে। কোনো জায়গায় ত্রিদীপ সুধাংশু, কোনো জায়গায় অরূপ স্বরূপ, কোনো জায়গায় কোনো জায়গায় হচ্ছে আমাদের কাছে জাহাঙ্গীর আর শাহজাহান। একই জিনিস, কেউ কন্ট্রোল করছে ডায়মন্ড হারবার, কেউ কন্ট্রোল করছে বাংলা একাডেমি, কেউ কন্ট্রোল করছে ফিল্মের গিল্ড। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা তো আমরা তো নিজেরাই বলি যে আমরা এখানে এই বুদ্ধিজীবী, এত স্পর্শকাতর মন, এত সেনসিটিভ, এত সমাজের বিভিন্ন বিষয় নিয়ে, সমস্ত বিষয় নিয়ে কবিতা লেখা হচ্ছে, সাহিত্য লেখা হচ্ছে। আমার বক্তব্য সত্যি যারা রাজনীতির মঞ্চে উঠে ক্যাকা ছিচি বলতে পারেন, তারা কেন প্রতিবাদ করেননি এখন? কেন বড় কি করে প্রতিবাদ করলে তার অবস্থা শঙ্খ ঘোষের মতো হবে। শঙ্খ ঘোষ মমতা ব্যানার্জির আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। যেদিন তিনি কবিতা লিখলেন রাস্তাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন, তারপর থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাকে গালাগালি দিতে শুরু হলো প্রকাশ্যে। এরা সাহিত্য আমি একটা কথা শুধু বলছি, এই কথাটা আজকে যাদের তাদেরও আমি বিনম্রতার সঙ্গে জানাচ্ছি, আমার একার হলে এই হতো না। দুটো ক্ষেত্রে আমি আগের দিন বলেছিলাম, আমার মায়ের একটি স্মরণ সভা যেটা আমি বাংলা একাডেমি ভাড়া নিয়েছিলাম, সুদীপ্ত গুহর বাবার একটি আত্মজীবনী বেরিয়েছিল, যেটার জন্য ঘটনাচক্রে বাংলা একাডেমি ভাড়া নিতে আমি গেছিলাম। দুবারই একজন করণিককে দিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্ন না বলা হয়েছিল, এই অনুষ্ঠানে কোনোভাবে শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার আসবে না তো? এলে কিন্তু তখনই প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে। তাহলে আজকে যদি এই একই জিনিসটা হয়, এই অনুষ্ঠানে কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে না তো? এলে কিন্তু আমরা এটা ভাবতেও পারি না, কারণ আমরা গণতান্ত্রিক। কিন্তু আমি শ্রমিকদের কাছে এটা অনুরোধ রাখবো, এই কথাটা যেন তারা মনে রাখেন। আমাকে এটা না, সেটা তো হয়নি। কেন মনে রাখেন? আমি নেতাজি ইনডোর স্টেডিয়াম মজার কথা বলে শেষ করব, মাতরম উৎসব করার জন্য আমাকে ডাইরেক্ট না, আমি একটা মজার আজকে যারা মাতরমের জন্য নেতাজি ইনডোর দেওয়া যাবে না। এটা নেতাজি ইনডোর থেকে বলা হয়েছিল, নেতাজি ইনডোর থেকে বলে দেওয়া হয়েছিল যে তখন স্পোর্টস মিনিস্টার যিনি আছেন আপনি তার কাছে যান, বন্দে মাতরমের। আমি একটু জানতে চাই, এবার 21শে জুলাইয়ের সবাই, আমি একটু জানতে 21শে জুলাইয়ের সবাই শুরু করে অনেকে লুটোপুটি খাচ্ছেন না ফেসবুকে, শ্রমিকদার কবিতা আবৃত্তি নিয়ে পাগল হয়ে যাচ্ছে। কদিন আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে গান গেয়ে বলেছিলেন যে কেন গাইবো না, সেটা গা। আজকে কথা হচ্ছে তাদেরই সরকার কিন্তু এটা একদম মৌখিক নির্দেশ দিয়ে দিত যে আপনাদের প্রোগ্রামে আসবেন না তো, এলে কিন্তু প্রোগ্রাম বন্ধ। এটা ছিল উদারতার। আমি এবার একটু দেখতে চাই 21শে জুলাইয়ের সভাতে কোন কোন রাজকবি, কোন রাজনর্তকী, কোন রাজনটি, কোন রাজমশাইবরা আলো করে থাকেন। প্রতিবার তো চমক হতো যে এইবার তারা আসবেন। আমি এবার দেখতে চাই সত্যি সেইরা যারা এতদিন ধরে এসেছিলেন। এবার তো আমার কাছে খবর রয়েছে 21শে জুলাইটা আদেও তৃণমূল কংগ্রেস করবে কেন, কারণ আসলে 21শে জুলাইটা কংগ্রেসের। তো কংগ্রেস হয়তো আবারও 21শে জুলাইয়ের দাবি নিয়ে 21শে জুলাইটা নিজেরাই করতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। আমি একটু দেবশ্রীর কাছে, দেবশ্রী বলতে চাইছিলেন যে 21শে জুলাই অবধি তৃণমূল থাকবে তো? সেটা একটা প্রশ্ন। থাকবে, কারণ ঘাটালে যারা কর্মীদের ঘরে ঘরে আগুন লাগিয়েছে, দেব এখন এসে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে নৃত্যরত অবস্থায় তার ছবি দেখছি, তো ভুলিয়ে দেওয়াটা তো খুব সহজ। খুব দেবশ্রী, সাহিত্যের জগতে ঘুণ পোকা নিয়ে যখন কথাটা বললাম পয়েন্টটা, এই প্রসঙ্গে একটা কথা বলবো, কিছু মানুষের ভোটার আইডি কার্ড কবে তৈরি হচ্ছে এটা একটু চেক করা উচিত। ব্যাংক অ্যাকাউন্ট
এগুলো এবং কাদের মাধ্যমে এরা তৈরি করেছে, এবং যদি নতুন এটা তৈরি কিন্তু হয়ে খুব থাকে- অ্যালার্মিং বিষয় আপনি হ্যাঁ। উত্থাপন করছেন, কারণ হচ্ছে এর আগে অভিযোগ ছিল, বিনায়কদা পাশেই বসে রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে হয়তো অমিতদাও আলোকপাত করতে পারেন, অনেকেই কিন্তু ওপার বাংলা থেকে এসে এখানে মোটামুটি একটা গুছিয়ে নেওয়ার মতো জায়গা একেবারেই। বা সেই লাইন আপ করে রেখে দিয়েছেন। অতএব তারা দুম করে নিজেকে সামনে নিয়ে আসেন যে আমি তো বহুদিন ধরে রয়েছি, কিন্তু আসলে বহুদিন ধরে থাকাটা কিন্তু এদেশে নয়, বাংলাদেশে। বাংলাদেশের কানেকশন আমাদের সাহিত্য জগতে ভীষণ রকম ভাবে ভেতরে ঢুকে বসে আছে, এইটা কিন্তু নিঃসন্দেহে আতশ কাচের নিচে আসা উচিত। আপনি প্লিজ শেষ করুন। হ্যাঁ, এর আগে এরা কোথায় ছিল, আমার এরকমও মানে অনেক কিছু আমি শুনেছি। আমি কবি তীর্থঙ্কর মৈত্রের কাছ থেকে শুনেছিলাম, যিনি হচ্ছেন ঠাকুরনগরের বাসিন্দা ছিলেন, কবি বিনয় মজুমদারের খুব কাছের লোক, যে অনেক রকম লোকজনের যাতায়াত দেখি, স্থানীয় যারা ছোট কবিতা লেখে এদের মধ্যে মেলামেশার চেষ্টা, অনেক কিছু শুনতাম আমি, এরকম অনেক কিছু খবর আছে। এগুলো আমি কেন বলবো, এগুলো তদন্ত করে বার করুক লোকজন। এবং লবি ভয়ঙ্কর রকম ভাবে কাজ করে। একটা সেম সাবজেক্ট নিয়ে যদি কেউ কাজ করে, তাহলে ওই লবির লোকেরা প্রচার শুরু করে দেবে। এবং সাহিত্য গুণ বিচার, ওই বইটা অসাধারণ বই, সবার একবার পড়া মানে উচিত। একটা গ্রুপ থাকবে, তারা হ্যাঁ, নিজেরা নিজেদের পিঠ চুলকো। এবার আহা কি অসাধারণ, আহা কি অসাধারণ। একদম, সে যদি হিন্দুত্ববাদী লেখিকা হয়, গায়ের মধ্যে RSS এর স্ট্যাম্প থাকে কিংবা বিজেপি স্ট্যাম্প থাকে, তাহলে তো তার জঘন্য। সে হয়তো আপনি কখনো আরএসএস সবাই জানুনি, বা হয়তো কখনো বিজেপির না, এই কোনো মঞ্চেও চক্রান্তটা জাননি, আরো কিন্তু কমবে। আপনাকে স্ট্যাম্প দিয়ে দেওয়া হবে। সেটা হচ্ছে কলেজ স্ট্রিটে সব থেকে সস্তায় বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ পাওয়া যায় একটি ইসলামিক প্রকাশনী থেকে, অসাধারণ। কোনো হিন্দু প্রকাশনী থেকে নয়। অসাধারণ। কিন্তু একটু পাতা উল্টালেই দেখা যাবে অজস্র বিকৃত বিকৃত অনুবাদ হচ্ছে ঢোকানো তো। হয়েছে, যাতে সস্তায় বেদ কিনে তুমি ভুল বেদটা পড়ো, একদম, যাতে একদম। তোমার একটা ঘৃণা জন্মায় হিন্দু এটা তো ধর্মের প্রতি। ভয়ঙ্কর, এটা তো বাঙালি, আমি পুরো এটা বারবার আমরা আমি তো যাদেরকে পারি বলবো এটা সংস্কৃতি বলি, জিহাদ, এটা সাহিত্য বলি জিহাদ। একদম, এটা সাহিত্য জিহাদ। আমরা পারতপক্ষে বারণ করি যে ওই প্রকাশনী বেদ সস্তা বলে একটু কিনো না। নামটা বলে দিলে ভালো হয়। সবাই তো ভয় হরফ না কলম? হরফ। হরফ। এবং আমার আমি- একটা অনুরোধ থাকবে শুধু, হ্যাঁ। যে সরকারের কাছে বই মেলাটা ধর্ম প্রচারের জায়গা না, বই মেলাতে কেউ গীতা বিলি করে না, বই মেলাতে একইভাবে যেন কোরআন, বাইবেল, গ্রন্থ সাহিত্য, বই মেলাটা এটা বিতরণের জায়গা না। এবং দ্বিতীয় কথা, একদম স্পষ্ট কথা সরকারের কাছে, 21-এর মেলায় যেমন পশ্চিমবঙ্গের প্রকাশকরা ডাক পান না, কলকাতা বই মেলাতেও যেন বাংলাদেশের প্রেজেন্স না থাকে। একদম না, কথা। আমি অবাক হচ্ছি অমিত দা, তার মানে বাংলাদেশি বলতে শুধুমাত্র ওই হাকিমপুর চেকপোস্টে যারা বসে রয়েছে না, একেবারেই তারা নয়, নয়। একেবারেই মানে নয়, আমাদের ঢুকে বসে সাহিত্য আছে। জগতের মধ্যেও বাংলাদেশি ঢুকে বসে প্রচুর আছে, রয়েছে। প্রচুর ঢুকে বসে আছে। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে বই মেলায়, অন্তত এবারের 50তম বই মেলা, এখানে যেন সরকারের, আমি জানি না সরকার নিজে অর্গানাইজ করবেন সেটাই কিনা, করা সবচেয়ে ভালো। কিন্তু সরকার যেন এখানে একটা বজ্র মুষ্টি রাখেন। এই প্রস্তাবটা তার আমিও কারণ- রাখছি, সমর্থন তার জানাচ্ছি। কারণ হচ্ছে একদম। ওখানে বই বাদে অন্য কীর্তন অত্যন্ত বেশি হয়, যার জন্য বই মেলা সব সময় যেটা থাকা উচিত সেটা হচ্ছে এখানকার বাঙালি লেখকদের বই মূলত ওখানে প্রকাশ এবং বিক্রি করা দরকার। আমি নাম করে বলছি অভিযান প্রকাশনী। অভিযান প্রকাশনী তারা একের পর এক বাংলাদেশি লেখকদের বই প্রকাশ করেন শুধুমাত্র তাদের ধর্মীয় সিমিলারিটির জন্য। কি অবস্থা। কিন্তু তাদের যে স্টল দেওয়া হয় সেটা বিরাট, হ্যাঁ, হ্যাঁ বিরাট, অনেক বড়, প্রায় 400 স্কোয়ার ফিট স্টল অর্থাৎ মানে দেওয়া হয়। এটা হচ্ছে আইওয়াশ যে আমরা বাংলাদেশিদের জন্য আলাদা করে কোনো অডিটোরিয়াম দিচ্ছি না, কোনো স্টল দিচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর অনেক পাওয়া যায়। প্রকাশনা তারা বাংলাদেশি লেখকদেরই বই বিক্রি করছে, এবং সেটা একেবারে। বেশ বড় করে ঢালাও, সেখানে একেবারে। সাহিত্য চর্চা আলোচনা চলছে, এত বড় বড় স্টল। আপত্তি ওখানে। আগে কি সুন্দর অসাধারণ। দিন আমি কাটাইতাম। আমি আগে কি সুন্দর দিন কাটাইতাম, কিন্তু এখন মনে হয় যে সেই সুন্দর দিনটা তো এবার আর অতটা সুন্দর থাকবে না, কারণ এখন কিছু কিছু মানুষ অন্তত আমাদের মতো যারা এই আয়না দেখানোর কাজটা করে যাবে এবং মুখোশ খোলার কাজটা করে যাবে এবং সোজাসুজি করে যাবে, তা যতই লোকজন বিভিন্ন রকমের রং গায়ে মেখে ব্যালেন্স করার চেষ্টা, ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুক না কেন, নিঃসন্দেহে এই শো থেকে আমি সরকারের কাছেও আবেদন করে রাখলাম, আর্জি করে রাখলাম, দয়া করে আমাদের বাংলা ভাষাকে বাঁচাবেন, এবং বাংলা ভাষা যাতে বাঁচে, ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যকে সঙ্গে নিয়ে যেন বাঁচে, যাতে সেখানে বিদেশি মদত, বিদেশি প্রশ্রয়, বিদেশি উস্কানি, বিদেশি স্ট্র্যাটেজি যাতে সেখানে ঢুকতে না পারে, তার জন্য একটু দেখবেন। এই অনুরোধ রেখে আজকে শো শেষ করলাম। প্রত্যেককে অনেক ধন্যবাদ। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। তৃণমূলের কার্যালয়ে ত্রাণের ত্রিপল, ক্ষোভে তৃণমূলের অফিস ভাঙচুর জনতার। মথুরাপুরে বাপি হালদারের কার্যালয় ভাঙচুর, মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, তার কার্যালয় ভাঙচুর।
এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল অফিসে উদ্ধার ত্রাণের প্রচুর ত্রিপল। ঘটনাস্থলে রায়দিঘির বিজেপি নেতা পলাশ রানা। তৃণমূলের কার্যালয়ে ত্রাণের ত্রিপল, ক্ষোভে তৃণমূলের অফিস ভাঙচুর জনতার। মথুরাপুরে সাংসদ বাপি হালদারের কার্যালয় ভাঙচুর। আমার সাথেও খুব খারাপ ব্যবহার হয়েছে এবং আমাকে পঞ্চায়েত ছাড়তে হয়েছে, কিন্তু এখন বর্তমানে একজন পঞ্চায়েত সদস্য। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। এমডিএচ সোয়াটিন, আসল প্রোটিন।